24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 অমিত শাহ আগামীকাল আসছেন, তার কাছে কয়েকটা প্রশ্ন আপনাদের মাধ্যমে রাখতে চাই। কালকে যেন তিনি কুমারঘাট থেকে তার অনুসরণ করার চেষ্টা করেন। প্রথমটা হলো the agreement signed between the Tripura Matha and the Government of India, having the presence of the state government, its representative. What is the timeline and roadmap, and what exactly the Government of India is committing to the Tripura Matha or the people of the state or Tripura people out of that? Because there is nothing spelled out. What has been said? That one joint working group or joint committee will be constituted. That committee will exercise the aspirations of the Tripura people. But according to the Tripura Matha, their only aspiration is the greater Tripura land, but it is not mentioned there. From the end of the Tripura Matha, they are saying so many things. But Amit Shah, he is being the Home Minister. The people of the state like to know. This is not my opinion, my question. The people of the state like to know what exactly the Government of India intends to do. Actually, তিনি যখন আসছেন এই এগ্রিমেন্ট সাইন হওয়ার পর, this is the first time he is coming. We hope that he will spell out. Second হলো যে এই কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী, পত্রপত্রিকাতে ওনার ছবি টবি দিয়ে অসংখ্য বক্তব্য উঠছে। উনি নাম ধরে অমুকের প্রশ্ন করছেন, অমুককে প্রশ্ন করছেন, আগের রেজিমের নিচ্ছেন। আমি শুধু তাকে তাকে না পোস্ট কাজ তো কোনো উত্তর নেই, কারণ এই প্রশ্ন ওনাকে পাবলিকলি দেওয়া হয়েছে আরো আগে। দ্যাট অলসো আই এম আস্কিং টু দি অমিত শাহ, why Biplab Kumar Deb was taken down after 4 years of his tenure in the office of the Chief Minister. Why? Because Biplab Deb was holding the post of the Chief Minister. It is a public post, highest post of any state government. So, one, he may be your party member, but while from the public and the constitutional chair you are toppling him or her, people has the right to know. আজ পর্যন্ত ত্রিপুরা মানুষ জানলো না, আগামীকাল আমরা জানতে চাই। যদিও ওই কেন্দ্রটা পূর্ব ত্রিপুরা কেন্দ্র, ওখানে না বললেও তিনি নিশ্চয়ই প্রেসের সাথে কথা বলবেন, আলোচনাতে এসে বলবেন তো নিশ্চয়ই। তিনি এই কথা বলেছেন, বিপ্লব দেবকে কেন 4 বছরের মাথায় নামিয়ে দেওয়া হয়েছে। এটা সেই বিশাল কুমার তার বিশালতা দেখাতে পারছেন না। কাজেই প্রচারের আরো কটা দিন আছে এবং 19 তারিখ সে মুখ্যম দিন, যে নির্বাচন কমিশন দেখো শাসক দল এরকমভাবেই আরো অভিযোগ পাওয়া যাচ্ছে, বিশেষ করে রামনগর বিধানসভা কেন্দ্রে ওই দশমীঘাট, তারপরে রাজনগর না সংখ্যালঘু এলাকা, সেখানকার প্রায় সমস্ত ভোটারদের এপিক কার্ড শাসক দলের লোকের তুলে নিয়ে গেছে। নির্বাচন কমিশনকে বলবো তাদের একটা টিম যাক, তাদের একটা টিম, যে এরকম ঘটনা, এরকম নানা রকম অভিযোগ উঠে আসছে, ঘটনা কতটুকু সত্য। কারণ ডিএম অফিস থেকে তো রাজনগর বা দশমীঘাট খুব দূরে নয়, এখানেই যদি সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এনশিওর না করতে পারে, গণতন্ত্রের পরীক্ষা, সংবিধানের পরীক্ষা তো এখানেই খতম হয়ে যায়। এটা দেখা দরকার।
দেন আজকে শাসক দল বলছেন যে বিরোধীদের কোনো এজেন্ডা, সুদীপবাবু এখানে এসছেন, আমি আর সময় নষ্ট করতে চাই না। সুনির্দিষ্টভাবে এই ইন্ডিয়া ব্লকের যে সবচেয়ে বড় দল, তার সর্বোচ্চ নেতা বা তার তরফ থেকে 5টা ন্যায় তার উপরে লিখিতভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং দেশের কথিত দশা অর্থনীতিবিদ, সমাজতত্ত্ববিদ তাদেরকে দিয়ে প্রায় মাসাধিককাল পাবলিক হিয়ারিং করে এবার এই ইশতেহার তৈরি করা হয়েছে। যেমন তেমন ইশতেহার কিছু লোক তৈরি করে দিলে এরকম নয়, তার কাউন্টার অর্থাৎ এর থেকে উত্তম শাসক দল কি দেবেন এটা শুনলেন, আজকে ওনারা দিল্লিতে প্রকাশ করেছেন। কিন্তু তার মধ্যে কোনো ধরনের মানে সারবত্তা নেই। কিভাবে দেশের এই যে একটা প্রায় ক্ষয়িষ্ণু অর্থনীতি তার মেরামত হবে। আজকেই একটা পত্রিকাতে উঠেছে যে ইউনাইটেড নেশন তারা গত পরশুদিন একটা এরকম তথ্য তারা রিলিজ করেছেন, সারা পৃথিবীর 143টা দেশের মধ্যে সুখী দেশের তালিকা, অর্থাৎ কোন দেশ সুখী হিসাব করতে শুধু কিছু খায়, কিছু বাড়ি ঘরে এরকম। সুখী মানে হলো খাওয়ার ব্যবস্থা আছে, রোজগারের ব্যবস্থা আছে, সামাজিক নিরাপত্তা আছে, স্বাস্থ্যের সুবন্দোবস্ত আছে এবং নির্দ্বিধায় তার মনের ভাষা প্রকাশ করা, ক্ষোভ ব্যক্ত করা এবং তার ইচ্ছা এটাকে প্রকাশ করা। সেদিক থেকে 143টা দেশের মধ্যে ইউনাইটেড নেশন যে এই রিলিজ করেছে, ভারতের নাম্বার এখন 126। সেই জায়গায় পাকিস্তানের অবস্থা আমাদের থেকে ভালো, 106 নম্বরে, তাদের থেকে 20টা ধাপ আমরা নিচ্ছি। সারা পৃথিবীতে এই 143টা দেশের মধ্যে ফিনল্যান্ড 1 নম্বরে, আর সবচেয়ে পেছনে 143 নম্বর হলো আফগানিস্তান। আর আফগানিস্তান থেকে আমাদের দূরত্ব মাত্র এই 17টা ধাপ। তারপর হলো আরো যে রতনলাল নাথ, খুবই সিনিয়র মোস্ট পলিটিশিয়ান এবং রাজ্যের এখন আইনমন্ত্রীও বটে, আইনমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী। কদিন আগে শিক্ষার করে 12টা বাজিয়ে গেছেন। হ্যাঁ, তো তিনি বলছেন যে আগামী জুন মাসের 4 তারিখে ফলাফলের পর এখন যিনি লিডার অপোজিশন আছেন তার পদ থাকবেন। তারপর কংগ্রেস দলের 3 জন বিধায়ক আছেন, তার একজন থাকবে। আজকে কংগ্রেস দলের সেই 3 জন বিধায়ক তারা সর্বশক্তিতে ময়দানে নেমে আজকে ইন্ডিয়া ব্লকের প্রচার করছে। আজকে যারা অপোজিশন তারা বামপন্থী। আমাদের দেশের এই গণতান্ত্রিক ইতিহাস, সংসদীয় রাজনীতির ইতিহাসে বামপন্থী সাংসদ, বামপন্থী বিধায়ক, এদেরকে কোনো ধরনের চাপের মুখে এদের পদ ত্যাগ করানো যায় না। আর তিনি বলে দিচ্ছেন অবলীলায়, কিন্তু এক ধরনের থ্রেট বা এটা দুর্গম হতে পারে। এই যে ইলেকট্রাল বন্ডে হাজার হাজার কোটি টাকা এবং তার বাইরেও এগুলো কোথায় মাল এসছে, এগুলি কোথায় সামলাতে পারছে না। এরা এই টাকাগুলো কিলবিল করছে না, এই টাকায় সব কিনে ফেলবেন, অন্য জায়গায় যেমন কিনছে, অথবা অন্য উপায়ে বিরোধীদের সংখ্যা কমিয়ে দেবেন। এভাবে একজন মন্ত্রী বলতে পারেন কি? তারপর আমাদের নির্বাচন কমিশন, আমি গত পরশুদিন
অনেকগুলো বিষয় নিয়ে চিঠি দিয়েছি কমিশনের কাছে। এই যে গত 3 সপ্তাহ 1 মাস ধরে আমরা কি লক্ষ্য করছি, ভারতীয় নির্বাচন কমিশন বলছেন সমস্ত দলের জন্য, সমস্ত প্রার্থীদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, সবার জন্য সমান। কাউকে একটু এই কি বলে কারোর প্রতি দুর্বলতা, কারোর প্রতি একটু পৃষ্ঠপোষকতা হবে না। কিন্তু আমরা কি দেখছি, সময় বন্টনের ক্ষেত্রেতেও শাসক দল যদি চাপ দেয় তাদের মতো করে অন্যদেরকে টাইম অ্যালট করা, বিরোধী দলের লোক সভা করছে, বক্তৃতা করছে, সেখানে গিয়ে এই উচ্চস্বরে মাইক বাজানো, স্কটিং করা। হ্যাঁ, ওই সমস্ত ক্ষেত্রে যেখানে আমরা প্রোগ্রাম করি পুলিশ থাকেন এরকম না, কিন্তু যে সমস্ত পুলিশ অফিসাররা ডিউটিতে থাকেন কিছু কিছু জায়গায় অবশ্য ভালোই ভূমিকা নেন, কিন্তু কিছু ক্ষেত্রে কতগুলো এলাকায় যেমন সোনামুড়া, বক্সনগর, ওদিকে বিশালগড়, এদিকে সেদিন আমাদের প্রাক্তন রাজ্যসভার সাংসদ নারায়ণগড়, মানিক ভান্ডারে সেগুলো জনসভা হবে, মাইক টাইক বেঁধে, চেয়ার পেতে সব তৈরি। 2 জন পুলিশ অফিসার, 15-20 জন সিআরপিএফ নিয়ে সেখানে ডিউটি করছেন। তাদের সামনে থেকে আমাদের মাইক উঠিয়ে নিয়ে গেল, শাসিয়ে কিছু লোককে দিল, ছোট জগন্নাথের মতো দাঁড়িয়ে দিল। কোথায় লেভেল প্লেইং ফিল্ড? কাজেই কমিশনকে বলুন, এই দলটা ভারতীয় জনতা পার্টি, গণতন্ত্র বা শিষ্টাচার, রাষ্ট্রীয় শিষ্টাচার তাদের রক্তের মধ্যে নেই। কাজে সেই জায়গায় শুধু একটা অ্যাডভাইজারি ইস্যু করা এখানে শেষ করে চলবে না। তারপর আরো মারাত্মক অভিযোগ হলো, গতকাল এই যে দুর্গা চৌমুহনীর বিপণী বিধান একটা আছে, সেখানে একটা মিটিং করেছে শাসক দল এবং জনৈক মন্ত্রীও ছিলেন। এই প্র্যাকটিস গত অগাস্টে বর্ষনগর এবং ধনপুরে উপনির্বাচনে তারা আকসার করেছে। তখন এই পশ্চিম ত্রিপুরা আসনের যিনি এখন রিটার্নিং অফিসার, তিনি তখন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিএম ছিলেন সিপাহীজলা। তখন কোনো ভূমিকা আমরা দেখি। গতকালও প্রায় একই ধরনের, সেখানে সবাইকে ডেকে আনা হলো, মন্ত্রী বক্তব্য রাখবেন, প্রার্থী যাবেন, গরিব মানুষ না আসলে উপায় নেই, খবর মানে তাদেরকে এই মিটিংয়ে আসার খবরটাই দেওয়া হয়, মিটিং আছে, যদি না এই ভবিষ্যতে কি হইব বুঝেন তো, আসতে বাধ্য। এরপরে বলছেন সব মোবাইল ফোন বন্ধ, সবাইকে মোবাইল ফোন দেখিয়ে এটা সুইচ অফ করতে হবে। এরপরে প্যাকেট বিলি করছে প্রকাশ্যে। আমার বক্তব্য হলো যে এরকম কোন সভা যদি হয়, নির্বাচন কমিশনের প্রতিনিধি কি ছোট কি বড় সব জায়গাতে আমরা দেখি, আমরা যেখানে যাই এরা ক্যামেরা করে। কোথায় নির্বাচন কমিশনের ক্যামেরা? কোথায় তাদের সেই সমস্ত পরিদর্শকরা? ডক্টর বিশাল কুমার, আমি বারবারই বলি, গত বিধানসভা নির্বাচনের সময় তিনি ঊনকোটির ডিএম ছিলেন, তার ভূমিকা এক্সেলেন্ট ভূমিকা। তিনি প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, কর্মসূচি নিয়ে নানাভাবে আলোচনা হবে, সমালোচনা হবে। ইজ মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তার মধ্যে সততা অর্থাৎ দিকদিটি থাকা দরকার এবং তার মধ্যে গ্রহণযোগ্যতা থাকা দরকার। আমি একটা একটা করে বলছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রায় সর্বত্র শুরু করেন মোদির আশা,
মোদির বিশ্বাস, মোদির দিশা, মোদির নেশা। তো তার বাইরে ত্রিপুরার যে গত 6 বছর ধরে তারা শাসন করছে, মোদির সেই দিশা, মোদির সেই আশা, মোদির সেই নেশা, এই ত্রিপুরাজ্যের অর্থ, সামাজিক, সাংস্কৃতিক একটা রাজ্য মানে, একটা দেশ মানে শুধু কিছু পরিকাঠামো না, তার সাথে তার আত্মিক থেকে শুরু করে সবকিছুতেই একটা পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন চাই, সেগুলো আছে। তার কোনো পরিসংখ্যান দিতে পারে? গত 6 বছরে বিজেপি সরকার আসার আগে এই ত্রিপুরাতে এখানকার সোশিও ইকোনমিক যে তার পরিস্থিতি, পজিশন কিরকম ছিল, তারপর থেকে কিভাবে তারা সে পরিবর্তন এনেছেন, তার কোনো ডেটা আছে? নেই। আর এটা বলার পরেই এরপর বলছেন নাকি ইন্ডিয়া ব্লকের কোনো ইস্যুই নেই, বিভ্রান্তি। বলছেন এখন আর ত্রিপুরাতে ভোটে কোনো কারচুপি হয় না, চুরি হয় না, ভোটে ডাকাতি হয় না। কখন হয়েছিল? মাননীয় মুখ্যমন্ত্রীকে বলো, কখন হয়েছিল? এখন হয় না বুঝলাম, তাহলে কখন হতো, কিভাবে হতো, তার কি নজির আছে? আর এটা আসতে গিয়ে বিগত দিনের কিছু ঘটনা, হ্যাঁ, যে কোনো সময়, যে কোনো সরকার থাকার সময়তে কিছু যে আনওয়ান্টেড কিছু ইনসিডেন্ট হয়, আমাদের এগুলোতে অ্যাডমিট করতে কোনো অসুবিধা নেই। যেমন সেই বামফ্রন্ট সরকার সময়তেও, বা এখানে কংগ্রেস সরকার ছিল, যখন কংগ্রেস যুব সমিতির জোট সরকার সময় ছিল, কিছু আনওয়ান্টেড হয়েছে। বলছেন আমরা এগুলি রিওপেন করবো, মোস্ট ওয়েলকাম। আমি তো বলছি মোস্ট ওয়েলকাম, কিন্তু গত 6 বছর তোমাদের মনে পড়লো না? হঠাৎ করে এই নির্বাচনের সময় তো মনে পড়লো কেন? তাহলে সেই জায়গাতে আমি বলবো, তাহলে 1990 ইংরেজিতে এডিসি ইলেকশনে এই মোহনপুর, আমাদের বর্তমান মন্ত্রিসভার 2 নম্বর মন্ত্রী যিনি, তার নির্বাচনী ক্ষেত্রে অরুণ দেব নামে একজন এডিসি ইলেকশনের সময়তে বুথের ভিতরে খুন হয়েছে। শুরু প্রথম জিজ্ঞাসাবাদ করা হোক, সেখানকার তৎকালীন যুব কংগ্রেসের নেতা ছিলেন। হ্যাঁ, সেটাই আমি বলছি না, ওদের কথাই বলছি যে তৎকালীন তখনকার যে যুব কংগ্রেস নেতা ছিলেন তিনি, সেখান থেকে শুরু হোক। এবং আরো জানবেন বীরচন্দ্র মনু, সেখানে 12ই অক্টোবর প্রতি বছরই আমরা শহীদ দিবস উদযাপন করি। এখন বিজেপি আসার পর বলছে না, সিপিএম করতে পারবে না, তারাই করবে। তো ঘটনাটা কি? হ্যাঁ, ওই সময়তে কিছু ডিসগ্রান্টেড এলিমেন্ট ছিল, এই সমস্ত এলিমেন্ট এখন বিজেপির ঘরে। এগুলোই এখন বিজেপির দেবতুল্য কার্যকর্তার আসনে তারা বসে আছে। তো আমরা মুখ্যমন্ত্রী কথাগুলি বলছেন একটা আবেগ তৈরি করার জন্য, আমরা এগুলি এই করব। কাকে উনি শাসাচ্ছেন? তাদের সে তদন্ত তাদের ঘরে ঢুকবে, এবং সেই লোকগুলো এখন তাদের ঘরে আসছে। দ্বিতীয় যে বিষয়টা আসছে, এরকম কিছু সংগঠন ত্রিপুরাতে আছে যে নন ট্রাইবালদের সাথে ট্রাইবাল মেয়েদের বিয়ে হলে পরে ওই ট্রাইবাল মহিলাটাতে এসটি অধিকার থেকে বঞ্চিত হন, এই আওয়াজ তারা তুলেন। যেমন তুলেন খ্রিশ্চান হলে পরে তাদেরকে ডিলিস্ট করতে হবে। তো এই ভদ্র মহিলা, তিনি সেখানে বিয়ে হয়ে গেছে ছত্তিশগড়ে, কোথায় উনি যাব মা লিখছে,
উনি তো দেববর্মা কালচার, দেববর্মা সংস্কৃতি, ত্রিপুরাসা সংস্কৃতি ওটা অ্যাডপ্টই করেন। কাজে আমাদের বলার বক্তব্যই জানেন যে হ্যাঁ, তিনি আমাদের শেষ মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুরের নাতনি, কিরিট বিক্রম মাণিক্য বাহাদুরের এই মেয়ে। এ সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের যে ক্লেম, we are the only representative of the Tiprasa, we are the champion for the Tiprasa culture, its heritage, তো এখানে কোথায়? কাজে এটাই আমাদের বলার প্রশ্ন যে এইভাবে আমাদের ত্রিপুরাজ্যের সরল শীতে মানুষ তাদের যে ভক্তি, তাদের ভালোবাসা, তাদের যে ইমোশনকে এইভাবে ইমোশনালি এক্সপ্লয়েট করা, দিস ইজ সামথিং এ ক্রাইম। এটা অনুচিত। এবং এভাবে যে কোথাও কোনো নির্বাচনে দাঁড়িয়ে ভোট লওয়ার চেষ্টা, এটা আরেক ধরনের ফর্ম। এ সম্পর্কে ত্রিপুরাতে নির্বাচন মণ্ডলী সতর্ক হওয়া দরকার। নাম গেল, আপনার কোয়ালিফিকেশনটা গেল, এবার ব্যালট পেপার, আমি ব্যালট পেপারটা এখানে ছাপানো হয়েছে ইনস্পাইট অফ আমাদের তরফ থেকে, ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে বারংবার আপত্তি থাকা সত্ত্বেও এই জিনিসটা উনি এই দেববর্মন টাইটেলটা ওখানে ব্যালট পেপারে অ্যাড করা হয়েছে। আমরা মনে করি এটা মারাত্মক মারাত্মক অন্যায়, মারাত্মক ভুল, এবং just to exploit and explore the sentiment of the indigenous people, they have inserted the bomb. Also, এই সমস্ত সার্টিফিকেটের সঙ্গে বিনম্রতার সাথে এসটি সার্টিফিকেট, ইস্যুয়েন্স অফ এসটি সার্টিফিকেট, এটা জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা আবেদন জানাচ্ছি ক্যান্ডিডেটকে এবং ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার এখানে যারা সিইও রয়েছেন তাদের আইজ নিয়ে সিইও এবং রিটার্নিং অফিসারের কাছে আমরা ইন্ডিয়া মঞ্চ থেকে এই কন্টেন্ট নাম্বার 1 হচ্ছে তার এডুকেশন কোয়ালিফিকেশন, যদিও সার্টিফিকেট দেয়নি, আমরা ক্যান্ডিডেটের কাছে এবার দাবি করছি যে আপনি দয়া করে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো দিন। উই বিলিভ ইট শি হ্যাজ deliberately sworn in a false affidavit for which her nomination should be stands to be cancelled. Number 2, the Deborma name printed in the ballot paper, it is a gross intentional mistake committed by the candidate as well as by the Election Commission of India, just to exploit and explore the emotion of the indigenous people. That needs to be rectified. Number 3, all such ST certificate, certified copy of the electoral roll will be made public by the ECI as well as by the candidate. এটা মারাত্মক জালিয়াতি, মারাত্মক ফ্রড, মারাত্মকভাবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই সমস্ত জালি কাগজ উনি জমা দিয়েছেন, সেটা তদন্ত হওয়া উচিত। আমি ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রদের কাছে অ্যাপিল করব, মর্নিং শোজ দ্য ডে, সকালটা বলে দেয় দিনটা কিরকম যাবে। আমি ওই দিকে যাচ্ছিই না। এর আগে বলেছি যে ওনার বিরুদ্ধে, ওনার হাজব্যান্ডের বিরুদ্ধে নাকি একটা সিবিআই মামলা চলছে, এখানে উল্লেখ নেই। এর আগে আমরা বলেছি, সেটা আমি রিপিট করতে যাচ্ছি।
এতগুলো গ্রস ইন্টেনশনাল অ্যানোমালিজ and the election commission completely silent and overlooking all these things raises doubt on the role of the election commission of India. That is, there needs to be a thorough investigation in the coming days. If we don't get justice from the ECI, obviously we are going to drag this matter before the court. We will not have put an end to this in the coming days, whether she wins or lose. We are going to drag her to the court as well as the election commission for the intentional aiding and abetting such sort of heinous nature of, you can say, suppression of document, which have raised our eyebrows and concern. আমি আহ্বান জানাবো ত্রিপুরা জনগণের কাছে ঘৃণার সাথে এই সমস্ত প্রার্থীদের প্রত্যাখ্যান করা উচিত। এগুলো রাজ্যের মানুষের জন্য ভয়ানক হবে আগামী দিনগুলো। এই সমস্ত মেটেরিয়ালস নির্বাচনে পার্টিসিপেট করাই হচ্ছে এটা মারাত্মক অন্যায়, যারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই সমস্ত জালিয়াতি জিনিসগুলো করে বেড়ায়। ধন্যবাদ। এখানে লিখছেন মাই এডুকেশন কোয়ালিফিকেশন ডাটা HSLC from Meghalaya Board of Secondary Education in the year 1990. এটা হচ্ছে 1992 18 সালে যেটা এফিডেভিট জমা দিয়েছে, আর এখানে লিখছেন 1990। তো অবভিয়াসলি আইদার দিস ওয়াজ এই 18 সালের এফিডেভিট ফলসলি সোর্ডিং করেছে, নয়তো দিস হ্যাজ বিন ফলসলি সোর্ডিং। আমরা ওনার এডুকেশনাল যে কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এটা জনসমক্ষে তুলে ধরার জন্য এই ক্যান্ডিডেটদের কাছে আমরা বিনম্রতার সাথে আমরা দাবি জানাচ্ছি। 2018 আর কোনো কিছু লেখা নেই, জাস্ট বছর 10 1992। এবার এখানে HLC 1990 লেখার পর আরেকটা কোয়ালিফিকেশনও দিয়েছেন, ডিপ্লোমা ইন রুরাল ম্যানেজমেন্ট ফ্রম ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্ট ইরমা। এটা খুব নামি একটা ইনস্টিটিউশন। ইরমা 1999 গুজরাটে। 1999 নাকি উনি, তাহলে 2008 এটা যদি হতো তাহলে 2018 সালে উনি এটা সাপ্রেস করলেন কেন? দ্যাট ইজ অলসো এ ক্রাইম। আর এটা হচ্ছে সন্দেহটা আমরা কেন করছি, এটা কমন এডমিশন টেস্টের মাধ্যমে ইরমার মতো একটা ইনস্টিটিউশন কমন এডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি হতে হয়। আর ওনার যে যোগ্যতা, যদি ধরে নিন 10 পাস করেছেন, 10 পাস করে এই ইনস্টিটিউট ভর্তি হওয়ার কমন এডমিশন টেস্ট এপিয়ার করার কোনো সুযোগ নেই। তাহলে এই যে সার্টিফিকেট, এই যে ইরমার উনি যে দাবি করেছেন এবারকার এফিডেভিটে যে উনি ইরমা থেকে 1999 সালে, মানে গুজরাটের যে ইনস্টিটিউশনটি, উনি এখান থেকে ডিপ্লোমা ইন রুরাল ম্যানেজমেন্ট পাশ করেছেন, সেটারও সার্টিফিকেটগুলো তুলে ধরার জন্য আমরা ডিমান্ড জানাচ্ছি। আমাদের আস্তে আস্তে নির্বাচন ঘনিয়ে আসছে। জুমলা দল আজকে আপনারা জানেন জুমলা ঘোষণা করেছে সরবরাহের ক্ষেত্রে। 1.5 ঘন্টা ধরে প্রেস মিট, মানুষের যা প্রত্যাশা, বিগত 10 বছরের কোনো অ্যাচিভমেন্ট নেই। জিতলে আগামী 5 বছর কি করবে তারও কোনো সুনির্দিষ্ট, বেকার, কৃষক এবং জিনিসপত্র যে মানুষের নাগালের বাইরে সুনির্দিষ্ট কোনো কিছু রূপরেখা নেই। আরেকটা জুমলা আজকে ওনারা প্রকাশ করলেন এবং সেটা খুব তড়িঘড়ি করেছে। 13 দিনের মাথায়, 13 দিন আগে ম্যানিফেস্টো কমিটি গঠন করেছেন জুমলা পার্টি, এবং 13 দিনের মাথায় এই আজকে তারা তাদের ম্যানিফেস্টো, দিশাহীন একটা ম্যানিফেস্টো প্রকাশ করেছে।
তো এটা নিয়ে আজকে স্বামী গদি মিডিয়া সারাদিন ধরে দেখে চলছে সাংঘাতিক ইস্যু একটা। এটাকে নিয়ে গদি মিডিয়া এবং মিথ্যাচারের দল মানুষকে বোকা বানানো এবং ধোকা দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের অ্যাপিল থাকবে মিথ্যাচারের যেন কেউ ফাঁদে পা না দেয়, তাদের কথা কেউ বিশ্বাস করে না। যা করেছে, যা বলেছে তা করতে পারেনি। নতুনভাবে যে সমস্ত আজকে এখানে বলা হয়েছে, বলা চলে সুনির্দিষ্ট কিছুই নেই, সব আফসা এবং সবটা হচ্ছে মিথ্যা। তো জনগণকে আমরা সুনির্দিষ্ট আমরা আমাদের যে 5টি ন্যায় আমরা এখানে আমাদের ইন্ডিয়া ব্লকের তরফ থেকে আমরা সামনে রেখেছি জনসাধারণ, এবং ইন্ডিয়া ব্লকের যা বলে তা করে দেখায়, বিগত দিনগুলো তা প্রমাণ রেখেছে। এই নির্বাচন বিজেপিকে উৎখাত করার জন্য দেশের স্বার্থে মানুষকে বিনম্রতার সাথে আমরা জানাচ্ছি। আরেকটা বিষয়ে ত্রিপুরার জনগণের হয়ে আমরা রাজনৈতিক দলের তরফ থেকে কয়েকটা প্রশ্ন ছুড়ে দিতে চাই এবং তার ক্লারিফিকেশন চাই। আমাদের পূর্ব আসনে যিনি প্রার্থী, ভারতীয় জনতা পার্টি, আপনাদেরকে কপি দেওয়া হবে। 2018 সালের একটা এফিডেভিট আর 2024-এর একটা এফিডেভিট আমাদের হাতে রয়েছে, আপনারা পাবেন। 2018 সালে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কৃতি দেবী সিং নামে, আর এই নির্বাচনে উনি কৃতি দেবী দেববর্মন হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বাভাবিকভাবে যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে লড়তে পারে, আমরা সবাই জানি, কিন্তু কোথাও না কোথাও ভোটার লিস্টের মধ্যে তার নাম থাকে। যেখানে নাম রয়েছে ওখান থেকে সার্টিফাইড কপি অফ দ্য ইলেক্টোরাল রোল এনে জমা দিতে হবে। এই যে সবে কিছুদিন আগে জানুয়ারি মাসে 5 তারিখ যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে, সেই ফাইনাল ভোটার লিস্টের মধ্যে কৃতি দেবী দেববর্মা নেই, কৃতি দেবী সিং লেখা ছত্তিশগড়। তো স্বাভাবিকভাবে যখন এটা সার্টিফাইড কপি অফ দ্য ইলেক্টোরাল রোল নিয়ে আসবে, সেই নাম মোতাবেকই ব্যালট পেপার ছাপানো হবে, সেই নাম মোতাবেকই নমিনেশন পেপার ছাপানো হবে। এবার ধরুন সার্টিফাইড কপি অফ দ্য ইলেক্টোরাল রোল এর পর উনি একটা এফিডেভিট করেছেন, কোথাও ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে একটা এফিডেভিট করেছেন যে আমার নাম পরিবর্তন আমি করলাম, আমি কৃতি দেবী দেববর্মন নামে আমি এখন থেকে আজ থেকে পরিচিত হব। এই এফিডেভিট করার পর খবরের কাগজে ছাপতে দেওয়া ম্যান্ডেটরি, ছাপাতে হবে। কোন পত্রিকা ছাপিয়েছেন, যদি চেঞ্জ করে থাকে, যদি এফিডেভিট করে থাকে, কোন পত্রিকায় ছাপিয়েছেন, দয়া করে খবরের কাগজের এই ছাপানো পত্রিকাগুলো আপনারা দিন। আর সার্টিফাইড কপি অফ দ্য ইলেক্টোরাল মোতাবেকই নমিনেশন পেপার ছাপানো হবে। এই যে আমরা সন্দেহ প্রকাশ করছি ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে, শুনতে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে যে ওরা অটোনমাস বডি, তারা এই সমস্ত নিয়ে প্রশ্ন তুলছে। স্বাভাবিক প্রশ্নটাই কারণ সার্টিফাইড কপি অফ দ্য ইলেক্টোরাল যদি সে প্রকল্প করে এখানে জমা দেয়, আমরা বিনম্রতার সাথে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং এখানে যারা রয়েছেন সিও থেকে শুরু করে ওখানকার আরও তাদের কাছে আমরা ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আমরা ডিমান্ড করছি এই সার্টিফাইড কপি অফ দ্য ইলেক্টোরাল রোল আপনি জনসমক্ষে আপনারা তুলে ধরুন। আমরা জানতে চাই এটাতে কি রয়েছে।
এটা হলো নাম নিয়ে প্রবলেম। এবার যখন আমরা পেজগুলো উল্টাই তখন দেখা যায় মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন, যে কোনো কারণ নেই, সবাই বড় বড় ডিগ্রি প্রাপ্ত হতে হবে এরকম বলি না। উনি 2018 সালে হিন্দিতে লিখছেন 10th পাস না ফেল কিছু 10th লরেটো কনভেন্ট স্কুল 1992 সাল। কবে? লরেটো কনভেন্ট স্কুল 1992। নির্বাচন উপলক্ষে আমাদের কিছু কর্মসূচি এটা বলার জন্য, তার সাথে যে আমাদের যে প্রচার এটা ক্রমশ মানে আরো ঘনীভূত হচ্ছে। শাসক দলের তরফ থেকে নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে। একদিক থেকে এটা গণতন্ত্রের জন্য ভালো, তবে সেটা আরো সুস্থ, আরো যুক্তিপূর্ণ এবং আরো বেশি জনগণের যে মঙ্গল সাধনে সবকিছু যদি সেরকম ভাবে যদি হয় তাহলে ভালো হবে। কাজে এরকম একটা কিছু বিষয় আপনাদের তুলে ধরার প্রয়োজনে, যা একটা সাধারণ নির্বাচনে যে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে, প্রার্থীদের তরফ থেকে সমস্ত কিছুতে একটা স্বচ্ছতা, সততা এই উপস্থিত করা দরকার। সেই তাগিদেই আজকে আমাদের এই প্রেস কনফারেন্স। আমি তখন সুধীরবাবুকে বলবো যে আমাদের যে সামনে কর্মসূচি সম্পর্কে একটু, যদিও আগেও বলা হয়েছে, তারপর একটু সর্বোচ্চ রাজনৈতিক লড়াই। এখানে যে নৈতিকতা, মরালিটি, আমরা দেশের 140 কোটি মানুষের তাদের জন্য আগামী দিনের সরকার তৈরি করার জন্য নির্বাচন, প্রায় 100 কোটি ভোটার ভোট দেন। কাজে সেই জায়গায় সর্বোচ্চ মানে এই স্বচ্ছতা এবং সততা এটা অবশ্যই সমস্ত নাগরিক আশা করে। তো আমি সুধীরবাবু যে বিষয়টা একটা বললেন, আমি তার কতগুলো প্রমাণ দিচ্ছি এখানে। যে আজকেই দুপুর 12:29 আমি ভোটার সার্ভিস পোর্টাল, এটা পাবলিক ডোমেইনে আছে, আপনারাও এই গুগলে গিয়ে মানে ইসিআই ওয়েবসাইটে গেলে পাবেন। সেখানে কীর্তি দেবী সিং, তার যে ইলেকট্রাল রোল সেটাই অরিজিনাল, কারণ তার ইলেকট্রাল অরিজিনাল 36 ওখান থেকে সার্টিফাই কপি এনে তিনি এখানে ভোটে লড়তেই পারেন, যেরকম নাগরিকই পায়। সেখানে লেখা আছে কীর্তি দেবী সিং, এটা প্রমাণ কোথাও নেই। আপনাদেরকে সবাইকে আমি এনেছি, 15টা কপি আছে এখানে, 14টা নিতে পারেন। তো এরপর সার্টিফিকেট সম্পর্কে বলা হয়েছে। এখানেও দেখুন যে এই আমাদের যে মানে এই যে এফিডেভিট, বিধানসভা কি লোকসভা, সর্বোচ্চ কোয়ালিফিকেশন, হাইয়েস্ট কোয়ালিফিকেশন। তো তিনি 2018-এ সেখানে একটা এই বিধানসভার আসনে তিনি নির্বাচিত লড়েছেন। সেখানে এফিডেভিট করার সময়তে তার সর্বোচ্চ কোয়ালিফিকেশন দিয়েছেন 10th পাস, এবং 10th পাসও লিখেছেন 10th, and that also in 1992। তাহলে 92-তে তোমার 10, ওটাই হাইয়েস্ট। আমি পরের পৃষ্ঠাতে দিয়েছি, এখানে দেখবেন। সেখানে 2024-এর এফিডেভিটে তিনি 2 বছর পেছনে গিয়ে বলছেন আমি SSLC from Meghalaya Board of Secondary Education in the year 1990।
4 বছর আগে আপনি বললেন 10th, আবার 4 বছর বাদে 2 বছর পেছনে দিয়ে আপনি বলছেন সেখানে এসএসএলসি পাস করতে মেঘালয় বোর্ড, কিন্তু লরেটো কনভেন্টের কোনো উল্লেখই নেই। আমাদের যতটুকু জানা, লরেটো কনভেন্ট শিলংয়ের একটা খুবই পুরনো একটা প্রতিষ্ঠান। সে ব্রিটিশ আমল থেকে, যখন আনডিভাইডেড ইন্ডিয়ার সময়তে যখন ব্রিটিশরা এইটাকে কি বলে এই তাদের বিশ্রামের বা এই গ্রীষ্মকালীন আবাস করে, তখন থেকে এই কনভেন্ট শুরু হয়েছিল এবং এটা আইসিএসসি বোর্ডের আন্ডারে। তো এটা কেন বললাম এই কারণ এতে যে আমাদের মানে নাগরিকত্ব প্রতিনিধিত্ব আইনে কোয়ালিফিকেশন কোনো একটা ক্রাইটেরিয়া না। তিনি যদি আরো কম যদি কোয়ালিফিকেশন হন বা বেশি হন, এতে এই নির্বাচনে দাঁড়ানোতে কোনো ইয়ে নেই। কিন্তু তিনি যে দলের প্রতিনিধিত্ব করেন এবং যে দলের চিহ্ন নিয়েছেন, ত্রিপুরামথা সুপ্রিমো তার ছোট ভাই বলেন, শি ইজ মাই ম্যান, মাই ফ্যামিলি মেম্বার, আমার ঘরের মানুষ, হ্যাঁ আমার ফ্যামিলির লোক, যদিও এই পরিবার বা ব্যক্তিদের সম্পর্কে আবার তারা অন্য কথা বলেন অন্য জায়গায়। তো ত্রিপুরামথা বক্তব্যটা কি? আমরা ত্রিপুরাসা আইডেন্টিটিকে প্রতিষ্ঠিত করার জন্য, ত্রিপুরাসা তার হিস্ট্রি, তার হেরিটেজ, তার গৌরব, তার লেগাসি, তার কালচার, এটাকে রিপ্রেজেন্ট করানোর জন্যই আমরা লড়ছি। আমরা যদি এই ত্রিপুরামথা শুধু তার সুপ্রিমো না, ত্রিপুরামথার বড় নেতা, বাজারের নেতা, ছোট নেতা, এদের প্রত্যেকটা বক্তব্য শুনলে মনে হয় তারাই একমাত্র বিশুদ্ধ পিউরেস্ট রিপ্রেজেন্টেটিভ অফ দি ত্রিপুরাসা। তাদের জন্যই ত্রিপুরাসাদের কালচার, হিস্ট্রি, এভরিথিং এটা বেঁচে আছে এবং এর ধরে রাখার জন্য। ইপসো আপনাদের সেই ত্রিপুরাসা প্রতিনিধি, তিনি হ্যাঁ বিয়ে হতে পারেন, আমি ওই অন্য রাজ্যে বিয়ে হওয়াটা আপত্তি এটা বলছি। আগামী 16 তারিখ অর্থাৎ মঙ্গলবার আমাদের ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের সমর্থনে দুটো পার্লামেন্ট নির্বাচনের নির্বাচনে প্রার্থীদের সমর্থনে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা সিডব্লিউসি সদস্য শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী বাত্রা উনি রাজ্যে আসছেন। শিডিউলটা এরকম, ওনার ফ্লাইট স্পেশাল ফ্লাইট নিয়ে আসেন, টাচডাউন হবে আসাম থেকে, আসামের প্রচার শেষ করে ত্রিপুরায় আসছেন। ওনার ফ্লাইট টাচডাউন 2:20 থেকে 25-এর মধ্যে। তারপর ওখান থেকে ওনাকে নিয়ে রিসেপশন, গাড়ি ঘোড়া, বাইক রিসেপশন করে ওনাকে নিয়ে আসা হবে সার্কিট হাউসের পাশে। ওখানে আমাদের একটা প্রচারের বড় বাস গাড়ি চেঞ্জ হবে, ওখানে উনি সব আমাদের প্রার্থীরা নেতৃত্ব ওনারা বাসে চড়বেন এবং সেটা সার্কিট হাউস হয়ে বুদ্ধ মন্দির, উত্তর গেট হয়ে আনাজংশনে, কর্নাল চৌমনি হয়ে বিদ্যুৎকর্তা চৌমনি, বিদ্যুৎকর্তা চৌমনি থেকে রাজবাড়ির দক্ষিণ গেট, তুলসীবতী হয়ে কামাঞ্চল, সূর্য চৌমনিতে
সময়ের সময় ওখানে সব কিছু দাঁড়াবে গাড়ি এবং উনি গাড়ি থেকে সমবেত জনতা এবং ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে উনি কিছুক্ষণ কথা বলবে। তারপর সেই গাড়ি আবার রোড শোর মাধ্যমে পোস্টঅফিস হয়ে প্যারাডাইস হয়ে বটতলা থেকে সেটা ফায়ার ব্রিগেড টু খেরচিমুনি টু শঙ্করচিমুনি টু দুর্গাচিমুনি গিয়ে ওখানে সমাপ্ত হবে এবং ওখান থেকে সোজা উনি এয়ারপোর্টে চলে যাবেন। আনুমানিক প্রায় ঘন্টা 1.5-2 ঘন্টার একটা প্রোগ্রাম। আগামী 16 তারিখ মঙ্গলবার এই প্রোগ্রামটা হতে যাচ্ছে। সকলের অংশগ্রহণ সহযোগিতা কামনা করছি এবং আমরা বিশ্বাস করি এতে করে কর্মী সমর্থক সাপোর্টারদের সকলের মনে এবং আম ভোটারদের